অস্টিওপোরোসিস যে সমস্যাটার কথা আমরা শুনে থাকি, এই সমস্যাটা আসলে ঠিক কি? অস্টিওপোরোসিস কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক রোগ বলা যায় না, এটা কিন্তু শুধু হাড়ের অসুখের সঙ্গে কিন্তু সীমাবদ্ধ নয়। অস্টিও কথাটা এসছে বোনের থেকে। হাড়ের পরিমাণটা কমে গেল পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে যদি দেখা যায় তা হাড়ের পরিমাণটা কমে যাচ্ছে, পোর্ট বেশি হচ্ছে, গর্ত বেশি হয়ে যাচ্ছে। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে চিকিৎসা কি করে, মানে চিকিৎসা কি আছে? অস্টিওপোরোসিসের স্ক্রিনিং এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে টেস্টটি সেটাকে বলে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। তারা তো সরাসরি ভিটামিন ডিটা পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা ওইটার পরিপূরক হিসেবে কি করতে পারে? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেটা সমস্ত দর্শকদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অতিরিক্ত সবকিছু অতিরিক্ত, যে কোনো জিনিসই অতিরিক্ত যে বেশি সারা শরীরে রক্ত চলাচল কমিয়ে দেয়, বোনের মধ্যে রক্ত চলাচল কমিয়ে দেয়, বোনটাকে দুর্বল করে দেয়। পুরুষ না মহিলা, তাদের মধ্যে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। একটা হাড়ের ভাঙা থেকে 1 থেকে 3 বছরের মধ্যে অন্য শরীরের অন্য জায়গার হাড় ভাঙতে পারে, তাতেই কিন্তু বুকের হাড়ে চিট ধরতে পারে। এটা এতটাই খারাপ। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা দেখছেন আক্সলেপিয়া হেলথ। আক্সলেপিয়া হেলথ মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র যে সমস্যা নিয়ে আলোচনা করি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসকেরা কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধানও আপনাদের সামনে তুলে ধরেন। আমি সৌমিতা আজকে এই মুহূর্তে রয়েছি শ্যামবাজারের কাছে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শহর কলকাতার একজন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন। আপনাকে প্রথমেই নমস্কার জানাচ্ছি আক্সলেপিয়া হেলথে। আক্সলেপিয়া হেলথে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো একটা খুব জেনারেল সমস্যা নিয়ে। সমস্যাটা হচ্ছে এরকম যে 50 বা 60 বছর হলে আমরা সবাই কম বেশি জানি যে আমাদের হাড়ের জোর কমবে, অর্থাৎ বুড়ো হাড়ের জোর কমে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু ধরুন আপনার বয়স 50 এখনো পর্যন্ত পেরোয়নি, হঠাৎ করে আপনি ঘর মোছামুছি করতে গেলেন, দিয়ে দেখলেন হাড়টা মনে হলো মচমচ করে ভেঙে গেল, কিংবা হয়তো 50 পেরিয়েছে, একটু জোরে কাশলেন, মনে হলো বাহ প্রচণ্ড তো যন্ত্রণা হচ্ছে। এরকম সমস্যা কিন্তু আজকাল অনেকেই কম বেশি ভুগে থাকেন। চিকিৎসকের পরিভাষায় কিন্তু এই সমস্যাটাকে বলা হয় অস্টিওপোরোসিস। কিন্তু এই অস্টিওপোরোসিস একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার সমস্যা হচ্ছে বা সমস্যা হতে পারে, এই ধরনের অসুখ হলে কিভাবে চিকিৎসা করা হবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি আনন্দ কিশোর পাল, আমি অর্থোপেডিক সার্জন, আমি প্রাক্তন অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান, অস্থি শল্য চিকিৎসা বিভাগ, এসএসকেএম হসপিটাল। তো আজকে আপনাদের সামনে এসেছি একটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একটি গুরুতর একটি সমস্যা নিয়ে, যেটা আপনি বললেন যে অস্টিওপোরোসিস। একদম, অস্টিওপোরোসিস যে সমস্যাটার কথা আমরা শুনে থাকি, এই সমস্যাটা আসলে ঠিক কি? মানে হাড়ের সমস্যা তো জানি, মানে কি কি সিমটমস দেখা যায়? হ্যাঁ, এটা যেটা খুবই সুন্দর একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। অস্টিওপোরোসিস কথাটার মিনিং হলো, অস্টিও কথাটা এসছে বোনের থেকে, অর্থাৎ হাড়ের। পোরোসিস কথাটা এসছে পোর থেকে, অর্থাৎ হাড়ের মধ্যে যদি পোর হয়, অর্থাৎ গর্ত হয়ে যায়, অর্থাৎ হাড়ের যে ঘনত্বটা, মানে শরীরের হাড়ের যে ঘনত্ব সেটা যদি কমে যায়, এই পোর থাকার জন্য হাড়ের পরিমাণটা কমে গেল পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে যদি দেখা যায় তা হাড়ের পরিমাণটা কমে যাচ্ছে, পোর বেশি হচ্ছে, গর্ত বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে বলা হয় অস্টিওপোরোসিস আক্ষরিক অর্থে, অর্থাৎ ভঙ্গুর হাড়। কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয়। এই অস্টিওপোরোসিস কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক রোগ বলা যায় না, এটা হচ্ছে বয়সের ধর্ম এবং 40 বছর বয়সের পর থেকে এটা সকল মানুষেরই হতে পারে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে 40 বছর বয়সের কম বয়সী মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা দিচ্ছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু শুধু হাড়ের অসুখের সঙ্গে কিন্তু সীমাবদ্ধ নয়। তো এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে হাড়ের সঙ্গে এই যে পেশি, আমাদের শরীরের যে মাসল পেশি রয়েছে, এই পেশির অসুবিধার সঙ্গেও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং দেখা গেছে যে কম বয়সে, অর্থাৎ ধরুন 20 থেকে 30 বছর বয়সে একটি পূর্ণাঙ্গ মানুষের যে পরিমাণ পেশি থাকার কথা, এই অস্টিওপোরোসিসের জন্য 40-45 বছরের ক্ষেত্রে, তার বয়সের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পরিমাণটা কারোর 10% কমছে, কারোর 50% কমছে, কারোর আরও বেশি কমে যাচ্ছে। অর্থাৎ হাড়ের ভঙ্গুরতার পাশাপাশি পেশিটাও নাম্বার অফ ইউনিটস, অর্থাৎ তার নাম্বারটা কমে যাচ্ছে, পেশিটা সংখ্যায় কমে যাচ্ছে, তার দুর্বল হয়ে যাচ্ছে। এতে কি সমস্যা হচ্ছে? এতে সমস্যা যেটা হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা।
অনেকক্ষণ বসে থেকে উনি যেটা বললেন, অনেকক্ষণ বসে উঠতে গেলে সারা শরীরে ব্যথা হচ্ছে, শুয়ে উঠতে গেলে সারা শরীরে ব্যথা হচ্ছে, এবং মেঝেতে অল্প আঘাতে পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ হাড়টা ভঙ্গুর হয়ে যাচ্ছে। তাহলে পড়ে যাওয়ার প্রবণতা এবং পড়ে গিয়ে অল্প আঘাতেও, কোনো বড় কিছু আঘাত ছাড়াও, এটা এক্ষুনি যেটা বললেন যে হাঁচিতে, যে প্রবল হাঁচি বা কাশির সঙ্গে এই বুকের মধ্যে যে আমাদের হঠাৎ করে সংকোচন প্রসারণ হয়, তাতেই কিন্তু বুকের হাড়ে চিড় ধরতে পারে। এটা এতটাই খারাপ। শুধু তাই নয়, এই অস্টিওপোরোসিস যে ফ্র্যাকচার তৈরি করে, যেটাকে বলা হয় ফ্রেজিলিটি ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারটা কিন্তু অন্যান্য সাধারণ ফ্র্যাকচারের থেকে আলাদা। কেন কি, এর হাড় তো জুড়ে যাবে ঠিকই, কিন্তু আবার ভেঙে যেতে পারে। এবং শুধু তাই নয়, যেহেতু এর ভঙ্গুরতা রয়েছে, সারা হাড়টাই এটা দুর্বল, একটা হাড়ের ভাঙা থেকে 1 থেকে 3 বছরের মধ্যে অন্য শরীরের অন্য জায়গার হাড় ভাঙতে পারে। অর্থাৎ একটা হাড়ের ভাঙা অন্য একটা হাড় ভাঙার আগাম পূর্বাভাস নিয়ে আসে, এবং এটা সারা শরীরের কয়েকটা জায়গার মধ্যে দেখা যায়। প্রথমে যেমন হচ্ছে আমাদের শিরদাঁড়া, আমাদের কুচকির হাড় যেটাকে বলা হয় ফ্র্যাকচার নেক অফ ফিমার, কবজির হাড় যেটাকে বলা হয় রিস্ট ফ্র্যাকচার অর্থাৎ কোলিস ফ্র্যাকচার, এবং কাঁধের যে হাড়, এই কাঁধের হাড়, এই 4টে জায়গার মধ্যে প্রথমেই দেখা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়, এবং তারপরে এতে শরীরের অন্য জায়গাতেও দেখা দিতে পারে। ডাক্তারবাবু বললেন যে হাড়ের সমস্যা যেমন হয় ঠিক তেমনভাবে এর সঙ্গে পেশিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পাশাপাশি ডাক্তারবাবু আরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আজকাল কিন্তু বেশ কম বয়সীদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যাটা হচ্ছে। আপনার কি মনে হয় যে আজকাল কম বয়সীদের মধ্যে এই ধরনের সমস্যা হওয়ার কারণটা কি? হ্যাঁ, যেটা জানতে গেলে আমাদের আরেকটু পিছনে যেতে হবে। আমাদের শরীরের হাড় এবং পেশির যে গঠনের শক্তি অর্থাৎ স্ট্রেংথ, এটা কোথা থেকে আসে? আমাদের মায়ের দুধ থেকে আমরা যে ক্যালসিয়াম ভিটামিন পাই, তার থেকে আমাদের শরীরে জীবনের প্রথমে আমাদের হাড়ের শক্তিটা তৈরি হয়, এবং আমাদের যখন বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয় অর্থাৎ অ্যাডাল্ট হয়, তার যে সেক্স হরমোন রয়েছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যে পুরুষ হরমোন এবং মেয়েদের ক্ষেত্রে যে স্ত্রী হরমোন, এই দুটো হরমোনের প্রভাবে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি রক্তের জোর, এই রক্তের জোর কথাটা এসছে এই রক্তের মধ্যে এই আমাদের সেক্স হরমোনের মাত্রা, যার শরীরে এই রক্তের জোর ততই বেশি, যার শরীরে ওই পুরুষ বা স্ত্রী হরমোনের মাত্রাটা অনেক বেশি, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে তার রক্তের জোর কমে যায়। মানে কি, তার এই পুরুষ বা স্ত্রী হরমোনের মাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে। তো যখন বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয়, এই পুরুষ বা স্ত্রী হরমোনের প্রভাবে এবং তার সঙ্গে পারিপার্শ্বিক যেমন হচ্ছে রোদ, সূর্যালোক লাগলে পরে আমাদের শরীরে যে ভিটামিন ডি তৈরি হয়, এই ভিটামিন ডি আমাদের হাড়েরটাকে সুগঠিত করতে সাহায্য করে। এবং এইভাবে একটা বাচ্চা যখন একটা অ্যাডাল্ট হয়, টিনেজার থেকে অ্যাডাল্ট হয়, সেই সময় থেকে তার হাড় গঠন শুরু হয়, এবং প্রথম 30 বছর বয়স পর্যন্ত তার এই গঠনের পরিমাণ ক্ষয়ের থেকে অনেক বেশি হয়। অর্থাৎ সে যে কোনো বাচ্চা এই 30 বছর বয়স, প্রথম 30 বছর বয়স পর্যন্ত শরীরে সেভিংস করে। ব্যাংকে যেমন আমরা সেভিংস করি, আমরা হাড়টাকে গঠন করি, গঠনটাকে বাড়াই, তার স্ট্রেংথটাকে বাড়াই ম্যাক্সিমাম এই 30 বছর বয়স পর্যন্ত। 30 বছর বয়স যখন পেরিয়ে যেতে থাকে, 30 থেকে 40 বছরের ক্ষেত্রে এই গঠন এবং ক্ষয়, অর্থাৎ আমরা যেটা সঞ্চয় করেছি এবং আমরা যেটা ব্যয় করছি, এর পরিমাণ সমান হয়ে যায়। এবং 40 বছর বয়সের পর থেকে যেটা আমি বললাম যে পুরুষ এবং স্ত্রী হরমোনের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে, এবং আমাদের মা বোনেদের ক্ষেত্রে 45 বছরের কাছাকাছি দেখা যায় যেটাকে বলা হয় স্ত্রী হরমোনটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় মেনোপজ। এবং এই সময়টা, এবং পুরুষদের ক্ষেত্রে এই মেনোপজটার অর্থাৎ তাদের পুরুষ হরমোনের তৈরি হওয়ার সমস্যাটা আরেকটু বেশি বয়সে হয়, এবং এইটার পর থেকে এই 40 বছরের পর থেকে তাহলে আমাদের শরীরে ক্ষয়ের পরিমাণটা বেশি হয়, গঠনটা অনেক কম হয়। অর্থাৎ আমরা যা সঞ্চয় করেছি সেইটাকেই আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে খাই। একদমই। তো ছোট বয়সে যদি কেউ তাহলে তার শরীরে গঠনের তার সেভিংসটা কম করে, তাহলে তার শরীরটা আগে থেকেই দুর্বল থাকবে। কেউ যদি বাইরে সূর্যালোক শরীরে না লাগায়, তাহলে তার ভিটামিন ডি কম তৈরি হবে। ভিটামিন ডি কম তৈরি হলে তার হাড় দুর্বল থাকবে।
এই আমাদের দেখা যাচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্মটা, আমরা আগে ফুটবল খেলতাম, বাইরের আমরা হাঁটাচলা করতাম বেশি, সূর্যালোক লাগাতে হতো, আমাদের শরীর আমাদের জীবনযাত্রা এত সচ্ছল ছিল না। কিন্তু এখন আমাদের বাইরে বেরোলেই আমরা গাড়ি পেয়ে যাই, ট্যাক্সি পেয়ে যাই, রিক্সা পেয়ে যাই, নিজের গাড়ি আছে, বাস আছে, আমাদের হাঁটতে হয় না, আমাদের কায়িক পরিশ্রম করতে হয় না, সূর্যালোক আমাদের লাগাতে হয় না, এবং যে কারণে আমাদের হাড় কিন্তু দুর্বল থাকছে কম বয়স থেকে। এবং যেটা আমি বললাম 40 বছর বয়সের পরে যেটা দেখা যাওয়ার কথা, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের দেখা যাচ্ছে, আগেই দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে আরও একটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে হোম, অর্থাৎ বাইরে না করে, বাইরের আউটডোর সার্ভিস না করে বেশিরভাগ প্রজন্ম তারা কিন্তু ইনডোর সার্ভিস করছে, ওয়ার্ক ফ্রম হোম। তার জন্য অবশ্যই আমাদের কোভিডটা দায়ী, এর জন্য অবশ্যই দায়ী। কিন্তু এই সমস্ত সমস্যার জন্য আমাদের হাড়টা কিন্তু দুর্বল থাকছে, এবং এই সমস্যাটা কম বয়সী মানুষের ক্ষেত্রে দেখা দিচ্ছে। একদম। আমরা এই মুহূর্তে স্বাস্থ্য সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হাজারো একটা সমস্যা এবং সেই সমস্যাগুলোর সমাধান পেতে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে টেলিমেডিসিনের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং টেলিমেডিসিনের মাধ্যমে বিভিন্ন শহরে কলকাতার বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধুদের জন্য একটা দুর্দান্ত খবর রয়েছে। মে মাস থেকে আমরা শুরু করেছি লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন। মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল 4টের সময় আপনারা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের সেই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন। আর এর পাশাপাশি প্রত্যেক রোববার কিন্তু বিকেল 6টার সময় আমাদের হেলথ ক্যাপসুল অনুষ্ঠান থাকছে। সেই হেলথ ক্যাপসুল অনুষ্ঠানে আমি সৌমিতা আপনাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে থাকি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। তবে আপনি যে বললেন যে পুরুষ এবং মহিলাদের শরীরে যে হরমোনের মাত্রা কমে যাবে একটা নির্দিষ্ট বয়সের পর, এবং সেই কারণেই তখন কিন্তু আর হাড় গঠন হয় না, হাড়ের ক্ষয় হতে শুরু করে। আচ্ছা, পুরুষ না মহিলা, কাদের মধ্যে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি? অস্টিওপোরোসিস যাদের হাড়টা অত আগে থেকেই দুর্বল, যারা আগে থেকে সূর্যালোক লাগায় না, অর্থাৎ যারা আমরা অবশ্যই আমাদের মা বোনেরা আমাদের ছেলেদের থেকে কম সূর্যালোক লাগান। আচ্ছা। এবং তারা বাইরে আউটডোর কম ইউজ করেন, বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে এই হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আরও একটা অসুবিধা হলো, সেটা আমি আমাদের ছাত্রদেরও বলি, যে আমাদের মা বোনেরা কম বয়স থেকে এই অসুখটাকে অনেকটা পয়সা দিয়ে কেনেন। এটা কি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু একটা সমস্যা কীরকম হয়, যে সানস্ক্রিন, এই সানস্ক্রিন যে জিনিসটা, সানস্ক্রিনটা অবশ্যই ভালো, মুখের পক্ষে ভালো, কিন্তু অনেকে কি করে সানস্ক্রিনটা গায়েও মাখেন, পায়েও মাখেন, বডি সানস্ক্রিন। এবার সানস্ক্রিনে যে সমস্ত খুব হাই সান প্রোটেকশন ফ্যাক্টর রয়েছে সেগুলো খুব খুব মানে ভীষণ কার্যকারিতার সঙ্গে এই সূর্যালোকটাকে শরীরে ঢুকতে দেয় না। এবং সূর্যালোকের মধ্যে আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি, এই যে দুটো আরও অনেক আছে, তার মধ্যে এই যে আলট্রাভায়োলেট বি যেটা রয়েছে, এই আলট্রাভায়োলেট বিটা কিন্তু আমাদের শরীরের ত্বকের জন্য উপকারী, এবং ত্বকে আমাদের পড়ে তাহলে ভিটামিন ডি তৈরি হয়। তা এইবার আমাদের যে রেকমেন্ডেশনটা হলো, যে কোনো মানুষ যদি সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে যদি আধ ঘন্টা শরীরের মুখ বাদে শরীরের অন্য শরীরের যে কোনো অংশের, পুরো অংশের 1/5 5 ভাগের 1 ভাগ যদি সূর্যালোকে আধ ঘন্টার জন্য এক্সপোজ করে, এই আলট্রাভায়োলেট বি শরীরের মধ্যে লেগে সেটা কিন্তু ভিটামিন ডি তৈরি করতে পারে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু সেই অংশটাও যদি সানস্ক্রিন দিয়ে ঢাকা থাকে, সানস্ক্রিন দিয়ে যদি ঢেকে রাখা হয়, তাহলে কিন্তু তার তো আর ভিটামিন ডি তৈরির সুযোগই নেই। তাহলে এইটা একটা আমাদের মা বোনেদের ক্ষেত্রে খুব ভীষণভাবে অন্তরায়, যেটা 1 নম্বর। 2 নম্বর হলো, একটু আগেই যেটা বললাম, আমাদের মা বোনেদের ক্ষেত্রে যে স্ত্রী হরমোন যেটাকে বলা হয় ইস্ট্রোজেন, সেটা ভীষণ এফেক্টিভ, রক্তের জোর, এবং যেটা বললাম সারা শরীরটাকে তারা একেবারে ইন্টারনাল অর্গানগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোল করে। যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ শরীরটাকে খুব ভালোভাবে তারা মেনটেন করে, হাড়ের স্ট্রেংথ মেনটেন করে। কিন্তু এই 40 বছর বয়সের থেকে এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এবং 45 বছরের আশপাশে এটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ বন্ধ হতে থাকে। এবং এইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু হাড়ের স্ট্রেংথ আস্তে আস্তে কমে যেতে থাকে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা আরও 10 বছর, অর্থাৎ ধরুন 55-60 বছর বয়স পর্যন্ত এই পুরুষ হরমোনটা তৈরি হয়, যার ফলে পুরুষদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা আরেকটু দেরিতে হয়।
কিন্তু আমাদের মা বোনেদের ক্ষেত্রে আগে দেখা দেয়। একদম। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন তো, যে কোনো একজন মানুষের অস্টিওপোরোসিস তো একদিনে হয় না, দীর্ঘদিন ধরে সমস্যাটা একটু একটু করে তৈরি হতে হতে একদিন হয়তো সেটা হাড় যখন ভাঙছে তখন কোনো মানুষ বুঝতে পারছেন, তার আগে কেউই বুঝতে পারছেন না। তো আগাম একজন মানুষ কিভাবে সতর্ক হবেন বা কি করে আন্দাজ করতে পারবেন? এটা ভীষণ ভালো প্রশ্ন করেছেন, এটা একেবারে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের সমস্ত দর্শক মণ্ডলীদের আমি বলছি খুব ভালোভাবে মন দিয়ে শুনুন। এটা একদিনে হয় না, এটা হতে গেলে অনেক সময় লাগে, মিনিমাম 4-5 বছর ধরে এই ধরনের সমস্যাটা যদি থাকতে থাকতে তাদের এটা হয়। আমি কতগুলো টিপস বলবো যে কেউ নিজে নিজে আপনারা নিজেরা মা বোনেদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা সতর্ক হবেন। এই অস্টিওপোরোসিস হলে কি হাড়টা ভঙ্গুর হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, তাহলে কোন হাড়গুলো আমাদের নমনীয়, আমাদের শীত দাঁড়ার যে হাড়গুলো, যেটা আমাদের ঘাড় আমাদের মাথা থেকে নিচ অবধি চলে যাচ্ছে, স্পাইন পিঠের যে হাড়গুলো, সেইগুলোতে দেখা দেবে। আমাদের 33টা কশের অর্থাৎ ভার্টিব্রা রয়েছে, প্রত্যেকটা ভার্টিব্রাতে যদি 1 মিলিমিটার করে যদি তার হাইটটা কমে যায়, নরম হয়ে সেটা না যা হাইট ছিল সেটা কমে গেল, 1 মিলিমিটার করে যদি কমে, তাহলে 33-এর মধ্যে অন্তত 30 মিলিমিটার কমবে, অর্থাৎ 3 সেন্টিমিটার কমবে। তাহলে কোনো মা বোনেরা তার কম বয়সের যার হাইট যা ছিল 40-45 বছরের বয়সের পরে যার 3 সেন্টিমিটার হাইট কমে যায়, অর্থাৎ তা সে যদি বেঁটে হয়ে যাচ্ছেন, যদি লক্ষ্য করেন, এটা কিন্তু লক্ষ্য করবেন, যদি হয় তাহলে তিনি কিন্তু অস্টিওপোরোসিসের শিকার হচ্ছেন। সেই সময় কোনো সিমটমস নেই, কোনো সিমটম নেই। আপনি একদম যথার্থ বলেছেন যে যতক্ষণ না ফ্র্যাকচার হচ্ছে ততক্ষণ এটা ডিটেক্ট হচ্ছে না। কিন্তু কোনো মা বোনেরা ইভেন তার কম বয়সী যারা যারা কোনো দর্শক মণ্ডলী যদি শোনেন, তার মাকে দেখতে পারেন, মা, কাকিমা, দিদিমা, তাদের দেখবেন কম বয়সে যে হাইট আছে তার থেকে যদি বেঁটে হয়ে যাচ্ছেন অ্যাটলিস্ট 3 সেন্টিমিটার, তাহলে কিন্তু উনি অস্টিওপোরোসিস আক্রান্ত হচ্ছেন। 1 নম্বর। 2 নম্বর, আমি আরও কতগুলো টিপস বলবো। যেমন অনেকক্ষণ বসে আছেন, ধরুন টিভি দেখছেন কি সিনেমা দেখছেন, ওঠার সময় উঠতে গেলে দেখছেন যে হাত দিয়ে সাপোর্ট নিয়ে উঠতে হচ্ছে, চট করে হাত ছেড়ে উঠতে পারছেন না। তার মানে কি দাঁড়াচ্ছে, হাতের সাপোর্ট নিয়ে উঠতে হচ্ছে, মানে অনেকক্ষণ থেকে বসে ওঠার সময় আমাদের যে বড় যে মাসেলগুলো দরকার, থাইয়ের মাসেল, পিঠের মাসেল, ঘাড়ের মাসেল, এইগুলো দুর্বল হয়ে গেছে। আমি একটু আগেই বললাম অস্টিওপোরোসিস শুধু হাড়ের রোগ নয়, মাসেলেরও রোগ। তাহলে বসে ওঠার সময় তাহলে হাতের সাহায্য নিতে হচ্ছে, কোনো সাপোর্ট নিয়ে উঠতে হচ্ছে, অর্থাৎ তার মাসেলও দুর্বল হয়ে গেছে, বড় মাসেলগুলো, তাহলে তারও অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি গেট আপ টেস্ট, অর্থাৎ গেট আপ মানে বসে থেকে ওঠা। কেউ যদি অন্তত 5 মিনিট থেকে 10 মিনিট এক জায়গায় বসে থাকে, তারপরে ওঠার সময় সে যদি হাত ব্যবহার না করে উঠতে না পারে, তাহলে তার বুঝতে হবে এই মাসল দুর্বল আছে। আরও একটা আমি টিপস বলছি, সেটা সকলের জন্য সমান। সেটা হচ্ছে একটা বিজ্ঞাপনে বলতো যে দাঁতে কিছু আটকে গেছে, এবং বিজ্ঞাপনে বলা হতো আগের দিন কি খেয়েছেন সেটা পড়শিকে জানানোর কি দরকার। তার মানে আগের দিন রাতে যেটা খেয়েছেন সেটা দাঁতে আটকে আছে। এটা কিন্তু কম বয়সে হয় না, হয়তো অনেকের দাঁত ফাঁক ছিল ছোটোবেলার সাথে, তাদের হতে পারে, কিন্তু কম বয়সে খুব সুন্দর দাঁত ছিল, কোনো এরকম আটকাতো না। কিন্তু 40 বছর বয়সের পর থেকে বা ওই আশেপাশে বয়সে দেখা যায় দাঁতের মধ্যে খাবার আটকে যাচ্ছে, আগে যেটা হতো না। তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার অস্টিওপোরোসিস হচ্ছে, অর্থাৎ তার এই যে আমাদের যে সারা শরীরের হাড়ের সঙ্গে এই মুখের যে হাড় সেটাও দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে দাঁতগুলো ফাঁক হয়ে যাচ্ছে। এইগুলো যদি সমস্যা বোঝেন তাহলে বুঝতে হবে তার কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে। একদম। ডাক্তারবাবু, যে 3টি উপসর্গের কথা বললেন, যে উপসর্গগুলো হয়তো আমার মতো বা আপনাদের পরিচিত অনেকের মধ্যেই বা আপনারা নিজেরাও হয়তো খুব সামান্য বিষয় ভেবে একেবারেই অবহেলা করে যান বা হয়তো গুরুত্ব দিয়ে দেখেন না, এই 3টি উপসর্গই কিন্তু আপনাকে প্রথম থেকে ডিটেক্ট করবে যে আপনার শরীরে কোথাও না কোথাও গিয়ে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বাড়ছে বা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বারবার করে বলবো, কোনো সমস্যাকে একেবারে অবহেলা করবেন না। যে কোনো ধরনের উপসর্গ হলেই কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন, এবং কোনো রকমভাবে হাড়ে ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা, বাজার চলতি কোনো ওষুধ একেবারেই কিন্তু নেবেন না, তাতে হিতে বিপরীত আপনারই হবে।
আর এবার এই যে আমরা অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করছি, আপনি একটু আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলেন যে আজকাল মাত্রাতিরিক্ত সানস্ক্রিন সবাই ব্যবহার করছেন, ঠিকঠাক মতো উপযুক্ত না হয়েও তারা ব্যবহার করছেন। এবার যাদের ধরুন তাদের কর্মজীবনের জন্যই সমস্ত অঙ্গটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট রাখা দরকার সান ট্যানের হাত থেকে বা এই সমস্ত বিষয়গুলোতে, তারা তো সরাসরি ভিটামিন ডিটা পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা ওইটার পরিপূরক হিসেবে কি করতে পারেন? তাহলে তার ক্ষেত্রে যে ভিটামিন ডি একেবারেই পাচ্ছেন না, তাহলে তার ক্ষেত্রে আমাদের খাবারের মাধ্যমে যে সমস্ত আমাদের যে রয়েছে, যে আমাদের সামুদ্রিক মাছ, যে কোনো সিজনাল ফ্রুটের মধ্যে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণ, ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে। এবং সামুদ্রিক মাছ যদি কেউ খেতে পারেন, ছোট মাছের মধ্যে ভিটামিন ডি রয়েছে, সেগুলো তিলের মধ্যে আমাদের যে আমাদের বিভিন্ন পুজোতে তিল ইউজ করা হয়, এই তিলের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে, এইগুলো খেতে পারে। আর এছাড়া ডেয়ারি প্রোডাক্ট মানে হচ্ছে দুধ, মাখন, ঘি, ছানা, আর হচ্ছে আমাদের কম বয়সী বাচ্চারা যেটা খেয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন এই আমাদের যে চিজ আছে, চিজের মধ্যে। তো এবার বয়স অনুপাতে যার যেটা দরকার সেটা সে খেতে পারে। যে কম বয়সের চিজটা কম বয়সে খেতে পারেন, যেটা ঘি, মাখন, এটা কম বয়সে খেতে পারেন। যারা মধ্যবয়সী তারা পরিমিত পরিমাণে খাবেন। বয়স্ক তারা এগুলো খেতে পারবেন না, তাদের ক্ষেত্রে তখন কি করতে হবে? তাদের ক্ষেত্রে আপনাদের ছানা খেতে হবে বা টক দই খেতে হবে। ছানা অথবা টক দইটা ইউজুয়ালি দিনের যত সানসেটের আগে খাওয়া উচিত। সানসেটের পরে দই খেতে পারেন, কিন্তু খেলে পরে শরীরে শ্লেষ্মা অর্থাৎ সর্দি কাশির একটু সম্ভাবনা হতে পারে। তো যতক্ষণ সানসেটের আগে, সূর্যাস্তের আগে যতটা পরিমাণে টক দই খেতে পারেন খাবেন আপনি। আর ছানাটা কিন্তু আপনাকে খেতে হবে। ছানাটা রেগুলার, কেউ যদি 100 গ্রাম করে ছানা খান, তার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাবেন। এছাড়া আরও যেগুলো আছে, কড লিভার অয়েল বিভিন্ন রকম আছে, সেগুলোতে আপনি খেতে হবে। সেটা কস্টলি এবং সকলের আয়ত্তের বাইরে, তা সেই জন্য আমি ওটা নিতে যাচ্ছি না, কিন্তু এইগুলো তার কিন্তু করা দরকার। ডাক্তার, আপনি যেগুলো বললেন সেগুলোতে সবই প্রায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এবার সেই জায়গায় কি অনেকেই তো দেখি যে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন, বা সেটা কতটা উপযুক্ত? হ্যাঁ, তো আমরা আগে যেটা বললাম, ক্যালসিয়াম এটা কিন্তু আমাদের খাদ্যের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। কেউ যদি প্রপার পরিমাণে যা বললাম, এগুলো সবাই সহজলভ্য খাবার, কেউ যদি খান তাতে কোনো সমস্যা নেই, তাতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। হ্যাঁ, এইবার যাদের সত্যি অস্টিওপোরোসিস হয়েছে, যেটা আইদার ক্লিনিক্যালি প্রুভ করা হয়েছে, ডাক্তাররা দেখে বলে দিয়েছেন, অথবা হচ্ছে যে তাদের ইনভেস্টিগেশন করে জানা গেছে, অথবা তার কোনো এরকম ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হয়ে গেছে, তাদের কিন্তু ক্যালসিয়াম খেতে হবে। এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই ধরনের যে তাদের তিনটে জিনিস খেতে হয়, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ক্ষয়টাকে বন্ধ করার জন্য যেটা আরেকটাকে বলা হয় অ্যান্টি রিজর্পটিভ মেডিসিন। অর্থাৎ ক্ষয় যে ছিদ্রগুলো হয়ে গেছে, যেমন ধরুন একটা মাটির পাত্র ছিদ্র হয়ে গেছে, জল ঢাললে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেমন আপনার ছিদ্রগুলোকে আগে বন্ধ করতে হবে, তবেই জলটা থাকবে, তার সঙ্গে আপনার মাটির পাত্রটাকেও স্ট্রং করতে হবে। অর্থাৎ ক্যালসিয়াম, ভিটামিন ডি যেমন খাবেন, ছিদ্র বন্ধ করার জন্য আরেকটা ওষুধ আছে, সেই ট্রায়ো, সেটা খেতে হবে। এবং এটা খাওয়ার যে নিয়ম সেটা কিন্তু আপনার বলে দিই, এটা কিন্তু অল্প কয়েক মাস বা কয়েক সপ্তাহ খেলেই সে ভালো হবে না। এটা একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, ডাক্তারবাবুরা পরিজন মতো বলে দেবেন। এবং ইউজুয়ালি এই ধরনের ওষুধগুলি মিনিমাম 6 মাস, 1 বছর বা 2 বছর পর্যন্ত খেতে হয়। এবং সেটা প্রয়োজন অনুপাতে ডাক্তারবাবুরা বলে দেবেন, সেই অনুযায়ী আপনাকে করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো আপনি কিছুদিন খেলেন, বন্ধ করে দিলেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। একদমই, এটা অনেকেরই টেন্ডেন্সি থাকে যে কয়েকদিন ওষুধ খেলাম, তারপর হয়তো নিজেই ভেবে নিলাম যে সমস্যাটা ঠিক হয়ে গিয়েছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়ছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনারা এই যে অস্টিওপোরোসিস হচ্ছে কিনা বা সমস্যাটা হলো, তারপর যখন কোনো এরকম পেশেন্ট আসছে, সেক্ষেত্রে কি আপনারা কোনো স্ক্রিনিং করান আগে থেকে? হ্যাঁ, অবশ্যই। তো অস্টিওপোরোসিসের স্ক্রিনিংয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে টেস্টটি, সেটাকে বলা হয় বোন মিনারেল ডেন্সিটি টেস্ট। আচ্ছা, এই বোন মিনারেল ডেন্সিটি টেস্টের জন্য বিভিন্ন রকম মেশিন রয়েছে, তার মধ্যে প্রধানগতভাবে 2 রকম মেশিন আমাদের ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে এক্সরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের যে এক্সরে করি আমরা, হাড় ভাঙলে পরে বিভিন্ন হচ্ছে, সেটা এক্সরের উপর বেস করে, যেটাকে বলা হয় ডুয়াল এনার্জি এক্সরে অ্যাবজর্পশোমেট্রি বা ডেক্সা স্ক্যান। ডেক্সা স্ক্যান বা ট্র্যাবিকুলার ডেক্সা। তো ডেক্সা স্ক্যান যেটা, সেটা আমাদের সরকারি হাসপাতালে পাওয়া যায়।
এবং সরকারি হাসপাতালের মধ্যে পিজিতে আছে, আমার এসএসকেএমে আছে, সেখানেও আছে। আর এছাড়া বিভিন্ন জায়গায় স্ক্রিনিং টেস্ট করা যায়। স্ক্রিনিং টেস্টের জন্য আল্ট্রাসাউন্ড বেসড মেশিন আছে, সেই আল্ট্রাসাউন্ড বেসড মেশিনের মাধ্যমে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করা যায়। তো এই বোন মিনারেল ডেন্সিটিটা যদি দেখা যায়, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওনারা ঠিক করে দিয়েছে তার প্যারামিটার্সটা। এই প্যারামিটার্সটা -1-এর বেশি যদি হয় তাহলে নর্মাল, -1 থেকে -2.5 এই প্যারামিটার্সের মধ্যে বলা হয় অস্টিওপেনিয়া, অর্থাৎ বর্ডার লাইনে আছে। এবং -2.5-এর থেকেও যদি খারাপ থাকে তাহলে বলা হয় অস্টিওপোরোসিস। এবং এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট। এবং সেটা যদি করে যদি ডায়াগনোসিস হয়, তার কী করে আমরা সাসপেক্ট করব, এটা করার জন্য কিভাবে আমরা বুঝবো এই পেশেন্টের করার দরকার আছে। তো প্রথম কথা, আগেই যে সিমটমসগুলি বললাম, সিমটমসগুলো পেশেন্টরা নিজেরাই নিজেদের প্রয়োগ করতে পারে। এবার ডাক্তারবাবুদের কাছে এলে ডাক্তারবাবুরা দেখেন যে তার ফ্র্যাকচারটা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার কিনা, সেটার জন্য এক্সরে করলেই পরিষ্কারভাবে বোঝা যায় যে হাড়ের স্ট্রেংথ কেমন আছে, অস্টিওপোরোসিস কিনা বোঝা যায়, সাসপেক্ট করা যায়। এছাড়া বিভিন্ন রকম রোগ রয়েছে, কিছু রোগ আছে, এই রোগের থেকে এই ধরনের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি হয়। যেমন হচ্ছে ডায়াবেটিস, হাইপার টেনশন, যেমন হচ্ছে আপনার রিউম্যাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ বাতের সমস্যা। কেউ নার্ভের জন্য কিছু ওষুধ খান, সেই ওষুধগুলো থেকেও এই ধরনের সমস্যা আসতে পারে। এই ধরনের সমস্যা যদি অনেক দিন ধরে কেউ ভুগতে থাকে, তার কিন্তু আমরা ডাক্তাররা সাসপেক্ট করি যে এনার কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে। এবং এই যে টেস্টটির কথা বললাম, আমরা বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, এই টেস্টটা করলে আমরা কিন্তু কনফার্ম হয়ে যাই যে এনার অস্টিওপোরোসিস আছে কিনা। আচ্ছা, প্রশ্নটা একটা যেটা করবো এবার, সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে চিকিৎসা কি করেন, মানে চিকিৎসা কি আছে? হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেটা সমস্ত দর্শকদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে অস্টিওপোরোসিস, এটা কিন্তু আগেই যেটা বললাম, এটা কিন্তু ঠিক এক্স্যাক্ট রোগ নয়। এটা কিন্তু একটা মানুষের বয়সের সঙ্গে একটা রোগে, একটা শরীরের অঙ্গ বলতে পারেন। মানুষ যত তার ম্যাচিওর হবে, সেটা স্বাভাবিকভাবে তার কিছু না কিছু অস্টিওপোরোসিস হবেই। বয়সজনিত সমস্যা এবং ন্যাচারালি বয়সজনিত সমস্যা। দেখুন, এটা যে কজটা আমরা আলোচনা করলাম, সেটা কিন্তু তার বীজটা কিন্তু বোতা হচ্ছে কিন্তু অনেক কম বয়স থেকে। তাহলে পরে আমি প্রথমে দুটো কথা বলবো, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে ট্রিটমেন্ট। তো প্রিভেনশন কীভাবে, আপনি আগে ট্রিটমেন্টটা বলি, তারপর প্রিভেনশন বলবো। যার অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে অস্টিওপোরোসিস, তাকে কি করা উচিত? এটার জন্য দরকার যেটা মাল্টিমোডাল ট্রিটমেন্ট। তা আমি একটু আগেই যেটা বলি, ওষুধটা কিন্তু খেলেই সে ভালো হবে না, কারণ ওষুধটা খাওয়ার জন্য তার একটা নির্দিষ্ট সময় আছে, পদ্ধতি আছে। এবং সেটার জন্য কোনো মানুষের ক্ষেত্রে 2 বছর থেকে 3 বছর একটানা ওষুধ খাওয়া দরকার। তা কেউ যদি ওই হয়তো 1 মাস খেলো কি কয়েক সপ্তাহ খেয়ে ছেড়ে দিল, তার ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তাহলে শুধু ওষুধের ওপর ভরসা করলে হবে না। তো ওষুধটা একটা কনভেনশনাল ট্রিটমেন্ট, এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট। এটা কিন্তু যতদিন খাওয়া দরকার ততদিন খেতে হবে। এরপরে আসছে হচ্ছে যেগুলো শরীরের, যেটা বললাম অস্টিওপোরোসিস পেশিরও প্রবলেম, তাহলে পেশিটাকে শক্ত সবল করতে গেলে তার জন্য কিছু স্পেসিফিক কিছু এক্সারসাইজ রয়েছে। আমাদের সমস্ত সরকারি হাসপাতালে এবং বিভিন্ন অস্থি শল্য চিকিৎসা যারা আছেন, অর্থোপেডিক সার্জন এবং পিএমআর এর যে স্পেশালিস্ট যারা রয়েছেন, ফিজিওথেরাপিস্ট আমাদের ভাই বোনেদের সঙ্গে যোগাযোগ করে স্পেসিফিক কিছু এক্সারসাইজ রেজিম বলা হয়, সেটা কিনা শরীরের পেশির স্ট্রেংথ বাড়ায়। আচ্ছা, তাহলে এটা 2 নম্বর হলো এক্সারসাইজ, স্পেসিফিক এক্সারসাইজ। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড। এটাকে অনেক সময় লাইফস্টাইল ডিজিজ বলা হয়। যেমন ডায়াবেটিসকে এখন বলা হয় যে ওষুধ না দিয়েও ডায়াবেটিস ভালো করা যায় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সিমিলারলি এই রোগটারও একটা পার্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কীরকম লাইফস্টাইল মডিফিকেশন? একটু আগে যে সূর্যালোকে কোনোদিন হাঁটেনি, তাকে সূর্যালোকে হাঁটা উচিত। এবং 8 ঘন্টা সকাল 10টা থেকে 3টে, শরীরের মুখ বাদে শরীরের বাকি যে অংশটা আছে তার 1/5 5 ভাগের 1 ভাগ যদি 8 ঘন্টা সে সূর্যের মধ্যে সকাল 10টা থেকে 3টের মধ্যে এক্সপোজ করে, তার যথেষ্ট পরিমাণের তার ভিটামিন ডি তৈরি হতে পারে। এছাড়া হচ্ছে যে তাকে অ্যাক্টিভ থাকতে হবে। সে যদি সিডেন্টারি লাইফ, যেটাকে বলে কাউচ পোটাটো, সারাক্ষণ বসে আছে বাড়ির মধ্যে খালি টিভি দেখছে, এই ধরনের সমস্যা, তাদের সিডেন্টারি লাইফ যারা লিড করছেন, তাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। তাদের অ্যাক্টিভ থাকতে হবে, ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ। শুধু ফিজিক্যালি বলছি না, মেন্টালি অ্যাক্টিভ। যার কারণ কি, শরীরের সঙ্গে মন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মন খারাপ থাকলে শরীর কাজ করে না। আমি তাকে যদি আপনি ব্যায়াম করুন, সে করবে না, তার মোটিভেশন নেই। অর্থাৎ আমরা আরেকটা অন্য দিন হয়তো এটা নিয়ে আমরা আলোচনা করব। মনটাকেও আমরা অ্যাক্টিভ রাখতে হবে। শরীর এবং ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাক্টিভনেস,
যে কোনো বয়সে মানুষ যদি কেউ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাক্টিভ রাখে, ইভেন যদি কেউ হাঁটে, সকালে বিকালে 8 ঘন্টা করে যদি হাঁটে, বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করে, আড্ডা দেয়, তাহলে কিন্তু দুটোই ভালো থাকে। নেক্সট হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল। স্মোকিংটা ভীষণভাবে আমাদের এই হাড়ের এই শরীরটাকে দুর্বল করার জন্য ইম্পর্ট্যান্ট। যারা এই ধূমপান করেন তাদেরকে দয়া করে আপনারা ভালোভাবে শুনে নিন, ধূমপান কিন্তু আমাদের শরীরের পক্ষে শুধুমাত্র যে লাংয়ের ক্ষেত্রেই খারাপ তা নয়, সারা শরীরে রক্ত চলাচল কমিয়ে দেয়, বোনের মধ্যে রক্ত চলাচল কমিয়ে দেয়, বোনটাকে দুর্বল করে ফেলে। এবং অ্যালকোহল যারা নেন তাদের ক্ষেত্রে আমি বলি, তারা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, তার থেকে বেশি যদি কেউ রেগুলার নেন তাহলে কিন্তু হাড় দুর্বল হয়ে যায়। তাহলে এই দুটো জিনিস। এবার আসছি আমি চা কফির ক্ষেত্রে। চাটার সঙ্গে ডাইরেক্টলি কতটা খুব একটা পাওয়া যায়নি, বা চা বা কফি কেউ যদি বেশি পরিমাণে খান তাহলে সমস্যাটা কি হচ্ছে, আমরা খাবারের সঙ্গে একটু আগে যেগুলো, খাবারের মধ্যে যতটা ক্যালসিয়াম আছে আমাদের শরীরের পক্ষে যথেষ্ট, কিন্তু আমরা অনেকে সেই ক্যালসিয়ামটা সেই খাবারগুলি খাই না, অথবা অনেকে খাই কিন্তু তার উপকারিতাটা পাই না। কেন পাই না? যে এই চা বা কফি যদি কেউ বেশি খায়, অন্তত 3 কাপের চেয়ে বেশি, 4 কাপ 5 কাপ এরকম যদি কেউ খায়, তাহলে যে আমরা খাবারের সঙ্গে যে ক্যালসিয়াম যেগুলি খান না কেন, সেটা আমাদের শরীরে হজম হয় না, সেটা পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। এই কারণে যে চা বা কফি যদি কেউ বেশি পরিমাণে খান, তার সঙ্গে কিন্তু ডাইরেক্টলি এই অস্টিওপোরোসিসের রিলেশন আছে। আবার অনেকে চা কফি খেলে যে তার সঙ্গে যে অ্যাসিডিটি হচ্ছে, এই অ্যাসিডিটির জন্য যে অ্যান্টাসিড খান, অ্যান্টাসিড ক্রনিক্যালি, কেউ হয়তো 3 বছর 4 বছর 5 বছর ধরে অ্যান্টাসিডই খেয়ে যাচ্ছেন। এই অ্যান্টাসিডগুলি কি করে, আমাদের শরীরের মধ্যে ওই ক্যালসিয়ামটাকে চিলেট করে দেয়, চিলেট করে ওখানে একটা বড় যৌগ তৈরি করে, যেটা শরীরের মধ্যে ঢোকে না, পটির সঙ্গে পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। ক্যালসিয়াম খাওয়া সত্ত্বেও আমাদের শরীরে ঢুকছে না। আরও একটা জিনিস ইম্পর্টেন্ট আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে যারা ওই আমাদের কম বয়সী বাচ্চা যারা, তারা বিভিন্ন জায়গাতে, সিনেমা হল, বিভিন্ন জায়গাতে ওই চিজ দেওয়া, বিভিন্ন রকমটা চিজ, পপকর্ন, এমনি বিভিন্ন জায়গায় খান, চিজ দেওয়া, বিভিন্ন রকম ফাস্ট ফুড খান। চিজে ক্যালসিয়াম আছে, একটু আগেই বলেছি, তাহলে তো তাদের তো খুব ভালো থাকার কথা। কিন্তু এই চিজের সঙ্গে কেউ যদি ঠান্ডা পানীয় খান, তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে। কীরকম? অতিরিক্ত, সব কিছু অতিরিক্ত, যে কোনো জিনিসই অতিরিক্ত যে বিষ। তো ব্যাপার হচ্ছে যে কেউ ঘি বা মাখন যদি আপনি ফ্রিজে রেখে দেন, যদি বার করেন, কি হবে? ওটা শক্ত হয়ে যায়, ব্যবহারযোগ্য হয় না। ওটাকে আবার গরম করে, তরল করে তবে আপনি খেতে পারেন। তো সেম জিনিস, আপনি যে চিজ খেলেন ঠিকই, চিজের সঙ্গে যদি ঠান্ডা পানীয় একসঙ্গে খান, বেশি পরিমাণে খান, তাহলে কি হচ্ছে, আমাদের শরীরের পৌষ্টিকতন্ত্রের মধ্যে ওটা গিয়ে শক্ত হয়ে যাচ্ছে, এবং শক্ত জিনিস তো শরীরের মধ্যে ঢুকবে না, সে পটির সঙ্গে বেরিয়ে যাবে। তো তখন এই সমস্ত সমস্যাগুলি থাকার জন্য আমাদের ক্যালসিয়াম খাওয়া সত্ত্বেও আমাদের শরীরে ঢোকে না। এইগুলি কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে ওষুধ, আমাদের এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন। এবার বলি এনভায়রনমেন্টাল মডিফিকেশন। এনভায়রনমেন্টাল মডিফিকেশন কীরকম? আপনার বাড়ির মধ্যে আপনি ধরুন আপনার বিছানাটার আছে ঠিকই, আপনার বিছানার ফ্লোরের মধ্যে প্রচুর জিনিসপত্র ফেলে রেখেছেন, তাহলে আপনি হাঁটতে গিয়ে আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। আপনি যত ওষুধ খেয়েই আপনি হাড়টাকে শক্ত করুন না কেন, পড়ে গেলে তো আপনার ফ্র্যাকচার হবেই। তাহলে এটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার সিঁড়ি আগেকার দিনে পুরানো বাড়ি, কলকাতার অনেকে আপনারা মানবেন আমার সঙ্গে একমত হয়ে, যে পুরানো বহু কলকাতার বাড়ি আছে যাদের সিঁড়িগুলি বেশ উঁচু উঁচু এবং তার রেলিংগুলি ভাঙা, আলো নেই। তাহলে কি সমস্যা হচ্ছে, বয়সকালে যত বয়স বাড়ে মানুষের চোখের সমস্যা হয়, তাহলে সে বুঝতে পারে না তার ডেপথ, অর্থাৎ সিঁড়িটা কতটা উঁচু নিচু বুঝতে পারে না। আলো নেই, তার রেলিং ভাঙা, তাহলে কি হচ্ছে, পা পিছলে যেতে পারে, পড়ে গিয়ে তার ফ্র্যাকচার হতে পারে। তাহলে পরিবেশ পরিবর্তন করতে হবে। খুব ছোট ছোট স্টেপ মেয়েকেও নিজের বাড়িতে করতে পারেন। আপনার ধরুন আপনার এছাড়া খুব সুন্দর বলেন, না আমার খুব ভালো দুর্দান্ত আমার বিলাসবহুল ফ্ল্যাট আছে। ফ্ল্যাট তো আছে ঠিকই, আপনার টয়লেটটা দেখুন, টয়লেটের মধ্যে আপনি এমন একটা টাইলস লাগিয়েছেন, গ্লেজ টাইলস, চকচক করছে, ভীষণ মসৃণ। এবার ওইখানে আপনি যে স্নান করেছেন, স্নানে যে সাবানটি পড়েছে, সাবানে ওইখানে আপনি পা পিছলে যেতে পারেন, অথবা স্নান করে চলে এসেছেন আপনি, সেই সময় তো আপনি কনসাস খুব ঠিক আছে, তারপর আবার যেই ঢুকেছেন বা আপনি অন্য কেউ ঢুকেছে, ওই সাবান জলটাতে পা পিছলে গেছে। অথবা বললেন না আমার সব কিছু নেই, আমার খুব সুন্দর, এসব আমার খুব দুর্দান্ত পরিষ্কার ঘর, কিন্তু ওই ঘরের মধ্যে একটা খুব দামি কার্পেট রয়েছে। সাবধান, কার্পেটের কি সমস্যা দেখুন, কার্পেট খুবই ভালো, ছোট ছোট কার্পেট সব কিছু ভালো,
কিন্তু কার্পেটের যে আনাজগুলো যে যে কোনাগুলো একটু কিছুদিন পুরানো হয়ে গেলে ওটা একটু উঁচুতে উঠে যায়, মেঝে থেকে একটু উঠে যায়, এরকম উঠে যায়, বুঝলে? তা উঠে গেলে কি হয়, মেঝে থেকে একটু উঠে থাকে। এইবার আপনি হাঁটতে গিয়েছেন, আপনার ভালো চোখটা হয়তো একটু অসুবিধা হয়েছে, 50 পরে ক্যাটারাক্ট হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো ওই ক্যাটারাক্ট বুঝতে পারেনি এজটা, ওই ধারটাতে পা আটকে পড়ে গেলেন, হয়ে গেল। তাহলে আপনার সব রকম এই ধরনের হচ্ছে পরিবেশগত পরিবর্তন করতে হবে। তা অস্টিওপোরোসিস দেখুন কত কি ট্রিটমেন্ট রয়েছে। আর সবশেষে বলি আপনাকে, নিউট্রিশন অ্যান্ড ডায়েট, খাবারগুলি একটু আগে যারা বললাম, এইটা কিন্তু সতর্ক থাকতে হবে। তাহলে 5টা আঙুলের যেমন 5টা হাত, আমাদের শরীরে আমাদের অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের 5টা দিক: মেডিসিন, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ডায়েট। একদম এই 5টা জিনিস কিন্তু আমাদের রাখলে পরে তবেই কিন্তু অস্টিওপোরোসিস ঠিকঠাক করে এবং পরে ভবিষ্যতে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার প্রিভেনশন সম্ভব, ট্রিটমেন্ট সম্ভব। নিজেদের দৈনন্দিন জীবনে হয়তো খুব সামান্য কয়েকটা বিষয়, যে বিষয়টা ডক্টরবাবু এতক্ষণ ধরে বলছিলেন যে এনভায়রনমেন্টাল চেঞ্জ, সেটা কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিয়ে দেখি না বা খেয়াল করি না। এটাও কিন্তু কোনো না কোনোভাবে পরোক্ষভাবে হলেও অস্টিওপোরোসিসের জন্য দায়ী। আর সবার আগে যে বিষয়টা নিয়ে সবার খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান এবং ডায়েটারি চেঞ্জ। এই দুটো বিষয় নিয়ে আমরা যদি একটুখানি সতর্ক হই এবং চিকিৎসকদের পরামর্শ মতো এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা সবাই একটা সুস্থ আর সুন্দর জীবন পেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।